প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই আন্তরিকভাবে স্বাগত। আজকের ভিডিওতে দশম শ্রেণীর ভারতীয় ভূগোলের অন্তর্গত ভারতের নদ নদীর ওপর একটি বিস্তৃত আলোচনা পরিবেশন করব। সম্পূর্ণ আলোচনাটি বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করব এবং ভিডিও শেষে আজকের বোর্ডে দেখানো প্রশ্নের উত্তরগুলি নোটসের আকারে তোমাদের সামনে তুলে ধরবো। এবং আরও একটি চমক রয়েছে, মাধ্যমিক 2021 এই অধ্যায় অর্থাৎ ভারতীয় নদ নদী থেকে কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসতে চলেছে এবং দেখিয়ে দেবো তার সম্পূর্ণ উত্তর। কাজেই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। চলে এসেছি সরাসরি বোর্ড ওয়ার্কে। ভারতের নদ নদী নিয়ে বিস্তারিত আলোচনার পূর্বে একটু বলি, ভারত হচ্ছে নদীমাতৃক দেশ। ভারতের সভ্যতা, সংস্কৃতি, নদীকেন্দ্রিক সুপ্রাচীন সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। সারা ভারত জুড়েই রয়েছে অসংখ্য নদ নদী, এটা তোমরা ভূমিকা হিসাবে বলতে পারো। এবার বলবো, আঞ্চলিক বন্টনের ভিত্তিতে ভারতের নদ নদীকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি দুটি ভাগ? না, একটি ভাগ হচ্ছে উত্তর ভারতের নদ নদী আর অপর ভাগ হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। ঠিক আছে, আমি লিখে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে উত্তর ভারতের নদ নদীগুলি হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। কি কি উত্তর ভারতের নদ নদীর মধ্যে রয়েছে? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। আমি এক এক করে নামগুলো এখানে লিখে নেব। আমার লেখা হয়ে গেছে, তোমরা দেখে নাও। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। আর দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে রয়েছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী আর লুনি। এর মধ্যে নর্মদা ও তাপ্তি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, এই যে সব কটি নদী আমার লেখা হয়ে গেছে, উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী। এবার কি করব, প্রত্যেকটা নদ নদী নিয়ে বিস্তৃত আলোচনা করব। প্রথম আলোচনার বিষয় সিন্ধু নদী। সরাসরি চলে এসেছি সিন্ধু নদীর গতিপথ নিয়ে। না দেখো, সিন্ধু নদী তিব্বতের মানস সরোবরের নিকট 5180 মিটার উচ্চতায় কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে, এইখানে রয়েছে কৈলাস পর্বত, এই মানস সরোবর, এইখানে একটি হিমবাহ থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, উৎসস্থলে সিন্ধু নদীর নাম ছিল সিংখবা। ঠিক আছে, এর পরবর্তীকালে সিন্ধু নদী কাশ্মীরে প্রবেশ করেছে। এরপর পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। এইখানে সিন্ধু নদীর অনেকগুলি উপনদী তোমরা দেখতে পাচ্ছ, বিপাশা, শতদ্র, চন্দ্রভাগা, তারপর হচ্ছে ইরাবতী। এগুলো হচ্ছে সিন্ধুর বাম তীরের প্রধান প্রধান উপনদী সমূহ। সিন্ধু নদের মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। ঠিক আছে, তো এই ছিল সিন্ধু নদ নিয়ে। এবার চলে আসবো গঙ্গা নদী নিয়ে। চলে এসছি সরাসরি গঙ্গা নদীর গতিপথ নিয়ে। ভারতের নদীগুলির মধ্যে প্রধান হচ্ছে গঙ্গা। হিন্দুদের নিকট অতি পবিত্র নদী হিসাবেও গঙ্গা গণ্য হয়ে থাকে। হিমালয় পর্বতের অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গহ্বর থেকে গঙ্গার উৎস। অলকাপুরী হিমবাহ থেকে অলকানন্দা ও কেদারনাথ সিংহের ঘোড়াবাড়ি হিমবাহের জলে পুষ্ট গৌরকুণ্ড থেকে মন্দাকিনী উৎপন্ন হয়েছে। অলকানন্দা ও মন্দাকিনী মিলিত হয়েছে রুদ্রপ্রয়োগে। এই দুই পূর্ণ জলধারা এরপর দেব প্রয়োগের কাছে ভাগীরথীর সাথে মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি করেছে। তো এই ছিল গঙ্গা নদীর প্রধান উৎপত্তির কাহিনী। এবার কি জানবো, গঙ্গা নদীর গতিপথে তিনটি প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। প্রথমেই চলে আসবো উচ্চগতি নিয়ে। উচ্চগতি কোনখান থেকে কতখানি? এই যে উৎপত্তি স্থল থেকে হরিদ্বার পর্যন্ত এই অংশটা হচ্ছে গঙ্গা নদীর উচ্চগতি প্রবাহ। তো আমি একটু জেনে নিই উচ্চগতি সম্বন্ধে। না, উৎপত্তির পর থেকে গঙ্গা, এই যে বললাম দেব প্রয়োগের কাছে গঙ্গা নামে মিলিত হয়েছে, তারপরেই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। ভাগীরথী, অলকানন্দার মিলিত প্রবাহী হচ্ছে গঙ্গা। তারপর কি হচ্ছে না, দক্ষিণে প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে এসে গঙ্গা সরাসরি সমভূমিতে পড়ছে। এতদিন তাহলে পার্বত্য অঞ্চলে ছিল, তারপর হরিদ্বারের কাছে এসে সরাসরি গঙ্গা সমভূমিতে পড়ল। উৎপত্তি স্থল থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় 280 কিমি গতিপথ উচ্চগতির অন্তর্গত। এবার চলে আসবো মধ্যগতিতে। না, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড়, এই যে হরিদ্বারের এই অংশ থেকে বিহারের, এই যে বিহারের রাজমহল পাহাড়, এই অংশটা হচ্ছে গঙ্গা নদীর মধ্যগতির অন্তর্গত। না, মধ্যগতিতে গঙ্গা অনেকগুলি নদী বাঁকের সৃষ্টি করেছে। উত্তরপ্রদেশ, বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই অংশে অসংখ্য উপনদী গঙ্গার সাথে মিলিত হয়েছে। এবার আমরা উপনদীগুলি এঁকে নেবো এক এক করে দেখে নিই। এইটা হচ্ছে যমুনা নদী, গঙ্গার ডান তীরের
উপনদী। এইটা হচ্ছে সোন নদী, এইটা হচ্ছে ঘরঘরা, এটা হচ্ছে গন্ডক, এটা হচ্ছে কাশী। এই অংশে দামোদর, রূপনারায়ণ, অসংখ্য নদী এসে মিলিত হয়েছে। আর এই অংশে মাতলা, জলঙ্গি, চূর্ণী, এই অংশে মাতলা, সুন্দরবনের অঞ্চল দিয়ে মাতলা, জলঙ্গি, চূর্ণী, আর এই অংশের প্রতি দামোদর, রূপনারায়ণ। তো এটা ছিল নিম্নগতির মধ্যে। নিম্নগতি নিয়ে একটু বলি না, রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত অংশ গঙ্গার নিম্নগতি নামে পরিচিত। এখানে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে। একটি শাখা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে আর প্রধান শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে, ঠিক আছে না। আর মুর্শিদাবাদের ধুলিয়ানার নিকট এই ভাগটা হয়েছে। এই যে এই অংশটা হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ানা। আর এই অংশেই গঙ্গা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে মোহনার কাছে, ঠিক আছে। এই ছিল গঙ্গার নিম্নগতি। এবার চলে আসবো ব্রহ্মপুত্র নদী নিয়ে। চলে এসেছি ব্রহ্মপুত্র নদের গতিপথ দিয়ে। ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস পর্বতের চেমুয়াং ডুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে তিব্বতের মধ্যে দিয়ে সাংপো নামে প্রায় 1800 কিমি প্রবাহিত হয়েছে। এই দিকে অর্থাৎ ওপরের দিকে তিব্বতের থেকে উৎপত্তি হয়েছে, চেমুয়াং ডুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এই যে ঠিক এই অংশে অরুণাচল প্রদেশের এই অংশের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে। ভারতে প্রবেশের আগে অর্থাৎ এই অংশে ব্রহ্মপুত্র নদের নাম ছিল দিহং, তারপরই ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে। এটি বাংলাদেশে, এই যে বাংলাদেশে যখন প্রবেশ করছে এটি তখন যমুনা নামে প্রবাহিত হয়েছে, পদ্মার সহিত মিলিত হয়েছে। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট মানে শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ব্রহ্মপুত্র নদীতেই সৃষ্টি হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীদ্বীপ মাজুলী। এটি ছোট প্রশ্নের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই ছিল উত্তর ভারতের নদ নদী নিয়ে বিস্তৃত আলোচনা। এবার চলে আসবো সরাসরি দক্ষিণ ভারতের নদ নদী নিয়ে। প্রথম নদী মহানদী। এই যে চলে এসেছি মহানদী নিয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মহানদী। মহানদী গতিপথ না ছত্তিশগড়ের রায়পুর জেলার সিউড়া থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। সিউড়া থেকে উৎপন্ন হয়ে উড়িষ্যার মধ্যে দিয়ে, ছত্তিশগড় জেলা থেকে উৎপন্ন হয়ে উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। শিবনাথ, হামাদো, মান্থ প্রভৃতি হচ্ছে মহানদীর ডান তীরের উপনদী এবং ওং, তেল প্রভৃতি হচ্ছে মহানদীর ডান তীরের উপনদী। মহানদীর বদ্বীপ 9500 বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত। বদ্বীপটি 50 কিলোমিটার চওড়া। ঠিক এই অঞ্চলে চিল্কা হ্রদের পাশের ওখানটাতে মহানদী বদ্বীপ সৃষ্টি করেছে। চলে আসবো পরবর্তী নদী গোদাবরী নিয়ে। এই যে গোদাবরী নদী দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী হওয়ার দরুন একে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। গোদাবরীর উৎপত্তি মহারাষ্ট্রের নাসিকের কাছে তিম্বক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহের পর এই নদী বঙ্গোপসাগরে পড়েছে। এর উপনদীগুলি কি কি? পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী প্রভৃতি হচ্ছে এর উপনদী, ঠিক আছে। তো এই ছিল দক্ষিণ ভারতের নদী গোদাবরী। এবার চলে আসবো কৃষ্ণা নদীতে। এই যে এই অংশে কৃষ্ণা, কৃষ্ণা হচ্ছে দক্ষিণ ভারতের এই যে কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বরের নিকট উৎপন্ন হয়েছে। কৃষ্ণা মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীর মোহনাতে বদ্বীপ গঠিত হয়েছে, ঠিক আছে। কয়না, ঘাটপ্রভা, মালপ্রভা, ভীমা, তুঙ্গভদ্রা প্রভৃতি হচ্ছে কৃষ্ণার প্রধান প্রধান উপনদী। এবার চলে আসবো কাবেরী নদীতে। গঙ্গার মতোই এটি হচ্ছে দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র নদী, তাই জন্য একেও দক্ষিণ গঙ্গা বলা হয়। পশ্চিমঘাট পর্বতে ব্রহ্মগিরির নিকট তালা কাবেরী থেকে উৎপন্ন হয়ে কাবেরী কর্ণাটক, তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এর ডান তীরের উপনদীগুলি হচ্ছে করিনা, সুবর্ণমতী, তারপর হচ্ছে ভবানী এবং হেমবতী, সিমসা, অর্কবতী হচ্ছে বাম তীরের উপনদী। এবার চলে আসবো পশ্চিম বাহিনী নদী নর্মদা নিয়ে। এতক্ষণ যে নদীগুলি বলেছিলাম সেগুলো সব পূর্ব বাহিনী ছিল। এবার নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী না। মধ্যপ্রদেশের অমরকণ্টকের কাছে উৎপন্ন হয়ে নর্মদা বিন্দ, সাতপুরার মধ্যবর্তী গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে খামবাত উপসাগরে পড়েছে। ঠিক এই জায়গাটা হচ্ছে খামবাত উপসাগর। খামবাত উপসাগরে গিয়ে পতিত হয়েছে। নর্মদা জব্বলপুরের নিকট ধোঁয়াদার জলপ্রপাত সৃষ্টি করেছে। গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার জন্য এই নদীর উপনদীর সংখ্যা কম, নদীটি খরস্রোতা, ঠিক আছে। তাই দেখো স্ট্রেট লাইনে, প্রায় স্ট্রেট লাইনে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। এবার চলে আসবো
আরো একটি পশ্চিম বাহিনী নদী তাপ্তি নিয়ে। নর্মদা নদীর মতো তাপ্তি ও গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। তাপ্তি মধ্যপ্রদেশের মুলতাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, তারপর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে নর্মদার মতোই খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। পূর্ণা, গিরনা, ভেগর প্রভৃতি হচ্ছে তাপ্তির প্রধান প্রধান উপনদী। এবার বলবো সবরমতী নদী নিয়ে। না, সবরমতী নদী হচ্ছে আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং নর্মদা তাপ্তির মতো এটিও খাম্বাত উপসাগরে গিয়ে পতিত হয়েছে। আরো একটি নদী আছে লুনি নদী। লুনি নদী কি না অন্তর্বাহিনী নদী। ভারতের মধ্যে একমাত্র অন্তর্বাহিনী নদী হচ্ছে আমরা আপাতত পরিচিত ভারতের মধ্যে লুনি নদী। এছাড়াও আরো অন্তর্বাহিনী নদী রয়েছে ঘাঘর, রূপনগর, মেধা, কিন্তু লুনিটা আমাদের কাছে বেশি পরিচিত। তাই ছোট প্রশ্নের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো, তখন উত্তর হবে লুনি। যদি ভারতের নদ নদীকে একটু রিপ্রেজেন্ট করি বোর্ডেতে, তাহলে ঠিক দেখতে এরকম হয় ম্যাপটা। কোথায় কি নদী আছে আমি কিন্তু আর বলবো না, আগে অলরেডি একটা একটা করে ধরে ধরে বুঝিয়েছি, তোমরা একটু দেখে নাও তোমাদের সুবিধার্থে। আমি সব কটা নদ নদী একসাথে এঁকেছি। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো না, নর্মদা তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন? পরীক্ষায় অনেকবার এসছে প্রশ্নটি, খুবই গুরুত্বপূর্ণ। একটু শোনো না। ভূবিজ্ঞানীরা মনে করেন যে প্রাচীনকালে বিশালাকার ভূখণ্ডের মাঝ বরাবর পশ্চিমঘাট পর্বত প্রধান জলবিভাজিকা রূপে অবস্থান করত। পশ্চিমঘাট পর্বত কোথায় আছে? ঠিক এই জায়গাটাতে, ঠিক আছে, অবস্থান করত। তাহলে কি না পশ্চিমঘাটের পশ্চিমের ভূভাগ বসে গিয়ে আরব সাগরের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, পূর্ব দিকের ভূভাগ দিয়ে প্রবাহিত নদীগুলির গতিপথ অব্যাহত আছে, অর্থাৎ এই দিকে যে নদীগুলি গেছে, এই দিক এখান থেকে উৎপত্তি হয়েছে, এই দিকে গেছে, তাদের গতিপথগুলি অব্যাহত, মানে ঠিকঠাকই আছে। অন্যত্র একদল ভূবিজ্ঞানী মতে টার্সিয়ারি যুগে হিমালয়ের উত্থানকালে দক্ষিণের মালভূমি পূর্ব দিকে হেলে গিয়ে নদীগুলি পূর্বমুখী। নর্মদা তাপ্তি কেবলমাত্র গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত বলে নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী। একমাত্র বলছে গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে নর্মদা নদী আর তাপ্তি নদী প্রবাহিত হওয়ার কারণে নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী নদী। আরো একটা প্রশ্ন আসে, নর্মদা তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ নেই কেন? কেন নেই না, গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নদীটি খাঁড়া ঢাল যুক্ত, তাই জন্য নেই। পরের পয়েন্ট হতে পারে মোহনার কাছে নদী খাঁড়া ঢালে সমুদ্রে মিশেছে, আর খাঁড়া ঢালে যদি সমুদ্রে মেশে তাহলে কিন্তু বদ্বীপ গড়ে ওঠে না, এটা আমরা আগেই জানি, কারণ বদ্বীপ গঠনের সত্ত্বেও আমরা আগেই পড়েছি। কঠিন শিলাস্তরের মধ্যে দিয়ে নদীগুলি প্রবাহিত হয়েছে বলে বদ্বীপ গঠিত হয়নি। ঠিক আছে, তো আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো একটু পয়েন্টের মাধ্যমে। তো চলে আসবো সেই পয়েন্টে। উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদী, এই পার্থক্যটা কিন্তু পরীক্ষাতে বারবার এসছে, কাজেই পার্থক্যটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। প্রথম পার্থক্যের পয়েন্ট হিসাবে আমরা কি বলতে পারি? উৎপত্তি। না, লিখে ফেলি আমি। উৎপত্তিতে পয়েন্ট হিসাবে আমরা বলতে পারি না, হিমালয়ের উত্থানের আগে উত্তর ভারতের নদ নদীতে কিছু নদীর অস্তিত্ব ছিল, আর তবে এই নদীগুলি পূর্ববর্তী নদীর উদাহরণ। আর দক্ষিণ ভারতের নদ নদীতে বলতে পারি না, ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী প্রবাহিত বলে নদীগুলি অনুগামী নদী নামে পরিচিত। দৈর্ঘ্য উত্তর ভারতের নদ নদীর ক্ষেত্রে বেশি, দক্ষিণ ভারতের ক্ষেত্রে কি হবে না কম। পরবর্তী কি পয়েন্ট বলতে পারি না, জলপ্রবাহ। না, সুউচ্চ পর্বত হিমবাহ থেকে নদীগুলি উৎপন্ন বলে বরফ গলা জলে পুষ্ট, তাই নদীগুলি চিরপ্রবাহী উত্তর ভারতের নদ নদী। আর দক্ষিণ ভারতের নদ নদীর ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, এগুলি চিরপ্রবাহী নয়, কেবলমাত্র বৃষ্টির জলে পুষ্ট। পরের পয়েন্ট হিসাবে আমরা বলতে পারি আদর্শ নদী। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে আদর্শ নদী কাকে বলে না, যে নদীর গতিপথে উচ্চ, মধ্য, নিম্ন গতি স্পষ্ট তাকে আদর্শ নদী বলে। এই ক্ষেত্রে উত্তর ভারতের নদ নদীগুলি হচ্ছে আদর্শ নদী, কিন্তু দক্ষিণ ভারতের নদ নদীর ক্ষেত্রে উচ্চগতি, নিম্নগতি, মধ্যগতি স্পষ্ট নয় বলে নদীগুলি কিন্তু আদর্শ নদী নয়। তাহলে পয়েন্ট হিসাবে বলতে পারি আদর্শ নদী। পরের পয়েন্ট হিসাবে আমরা বলতে পারি হচ্ছে গতিবেগ। না, পার্বত্য অংশে নদীগুলি তীব্র গতিবেগ সম্পূর্ণ এবং সমভূমিতে মৃদুবেগ সম্পূর্ণ উত্তর ভারতের নদ নদীর ক্ষেত্রে। দক্ষিণ ভারতের নদ নদীর ক্ষেত্রে কি, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীগুলি বেগ পায় সব জায়গাতেই সমান। ঠিক আছে, পার্বত্য অংশে এই নদী উত্তর ভারতের নদ নদীর গতিপথটা বেশি আর গতিবেগটা বেশি, কিন্তু সমভূমির ক্ষেত্রে কম, কিন্তু দক্ষিণ ভারতের নদ নদীতে গতিপথ সব জায়গাতেই সমান। পরের পয়েন্ট হিসাবে বলতে পারি উত্তর ভারতের নদ নদীর প্রতিটি নদীতেই বদ্বীপ সৃষ্টি হয়েছে, দক্ষিণ ভারতের নদ নদীতেও কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়েছে এক্সেপ্ট নর্মদা, তাপ্তি, কিন্তু বদ্বীপগুলি আয়তনে ছোট উত্তর ভারতের নদ নদীর তুলনায়। তো এই ছিল পার্থক্য। এবার সরাসরি আমরা নোটসে চলে আসব। চলে এসেছি নোটসে। ভারতের নদ নদী ভূমিকা আকারে তোমাদের আগেই বলেছি, এখানে লেখা রয়েছে ভূমিকাটা। এবার চলে আসছি উত্তর ভারতের নদ নদী।
তিনটি প্রধান নদী, আগেই আলোচনা করেছি গতিপথ নিয়ে। এখানে নোটসটি লেখা রয়েছে, তোমরা সম্পূর্ণ নোটসটি আস্তে আস্তে দেখে নাও। কি নদী? প্রথম রয়েছে গঙ্গা, এই যে গঙ্গার গতিপথ, উচ্চ গতি, এই যে ডায়াগ্রামটি গঙ্গা নদীর গতিপথের। কি কি রয়েছে? উচ্চ গতি রয়েছে, মধ্যগতি, তারপর রয়েছে নিম্নগতি। এই হচ্ছে গঙ্গা নদীর গতিপথ। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে। এবার চলে আসবো পরবর্তী নদী সিন্ধু নিয়ে। এই যে সিন্ধু নদী, সিন্ধু নদী গতিপথটি ডায়াগ্রামের সাহায্যে আমি দেখিয়েছি, দেখে নাও। সম্পূর্ণ নোটসটি তোমাদের সামনে তুলে ধরছি। সিন্ধুর প্রধান প্রধান উপনদী, কোথায় গিয়ে পতিত হয়েছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে, সবটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বোর্ড ওয়াকে। ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী গতিপথ দেখানো হয়ে যাওয়ার পর চলে এসেছি আমরা ব্রহ্মপুত্র নদীতে। কোথা থেকে উৎপন্ন লাভ করেছে, কোন নদীর সহিত মিলিত হয়েছে, আর পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি ব্রহ্মপুত্র নদীতেই গঠিত হয়েছে, যেটা শর্ট প্রশ্নের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই ছিল উত্তর ভারতের নদ নদী। এবার সরাসরি চলে আসবো দক্ষিণ ভারতের নদ নদী নিয়ে। দক্ষিণ ভারতের নদ নদী প্রথম হচ্ছে মহানদী, কোথায় উৎপত্তি লাভ করেছে আগেই বলেছি। তারপর হচ্ছে গোদাবরী, এরপর চলে আসবো কৃষ্ণা নদী নিয়ে। তোমাদের সুবিধার্থে আমি নোটসটি লিখেছি, তোমরা কিন্তু খাতায় নোটসটি লিখতে একেবারেই ভুলো না। তারপর কাবেরী, নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, তারপর রয়েছে লুনি। লুনিও খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি ভারতের নদ নদীর ডায়াগ্রামটি তোমাদের সামনে দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে প্রধান প্রধান নদীগুলির নামই আমি লিখেছি কেবলমাত্র: সিন্ধু, যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, তাপ্তি, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে। তো এই ছিল ভারতের প্রধান নদ নদী। এবার চলে আসবো মাধ্যমিক 2021-এ এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বের দাবি রাখছে সেই প্রশ্নগুলি নিয়ে। প্রথম প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। ভীষণ গুরুত্বপূর্ণ, 5 নম্বরের জন্য মাধ্যমিক 2021-এ আসার মতো একটি প্রশ্ন। তোমরা এখান থেকে 1, 2 করে আমি পয়েন্ট করে লেখা রয়েছে, তোমরা এখান থেকে খাতায় সময় সুযোগ বুঝে লিখে নিও। অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, 8টা পয়েন্ট। তোমাদের পাঠ্য বইতে এর থেকে বেশি পয়েন্ট থাকলে তোমরা সেই পয়েন্টগুলো নিশ্চয়ই অ্যাড করো। আর ডায়াগ্রামটি দিতে, অর্থাৎ ভারতের ম্যাপে নদ নদীর ডায়াগ্রামটি এঁকে দিলে 5-এ 5ই পাবে। আশা করি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, বুঝতেও পারছো। এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে আরব সাগরে পতিত নদীগুলির মোহনায় বদ্বীপ নেই কেন? প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, মানে আমি ঘুরিয়ে করেছি আর কি। প্রশ্নটা এরকমও আসতে পারে, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? কিংবা পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ নেই কেন? এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। আমি এখানে 4টে পয়েন্ট দেখেছি। প্রশ্নটি 3 নম্বরের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট কি? নদীগুলি স্বল্প দৈর্ঘ্যের, খরস্রোত, ক্ষয়কার্য কম, মোহনায় সমুদ্রের ঢাল বেশি। সম্পূর্ণটা লিখতে পারলে কিন্তু 3-এ 3ই পাবে। আর যদি ডায়াগ্রামটি এঁকে দিতে পারো খুবই ভালো হয়। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসবো পরের প্রশ্ন নিয়ে। পরের প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন? কারণ ভারতে যেন অসংখ্য নদ নদী রয়েছে, নদ নদীকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছে। সিন্ধু সভ্যতা, নদ নদীকে পাশে গড়ে উঠেছে শহর, বন্দর, সবকিছুর সাথে নদ নদী কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাই জন্যই ভারতকে নদীমাতৃক দেশ বলে। আমি একটু লিখে রেখেছি, তোমরা এটা কিন্তু পরীক্ষা খাতায় লিখতেই পারো। চলে আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে। কি প্রশ্ন? নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখান থেকে তোমরা আশা করি পড়তে পারছো এবং খাতায় নোট ডাউন করতে ভুলে যেও না। আরো একটি প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে পড়বে, উত্তর বাহিনী নদীগুলি বন্যা প্রবণ কেন? এটা আমি লিখিনি, এটা তোমরা হোম টাস্ক করবে। তো আজকের ভিডিওতে এটাই ছিল মূল আলোচনা। আশা করি ভিডিও ভালো লাগলে লাইক করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।